আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছো? আমি রোহান শাহরিয়ার। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবিশাল পরিবারে তোমরা যে নবীনেরা ইতিমধ্যে যুক্ত হয়েছ তাদেরকে সকলকেই আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই এই বিশাল পরিবারে। আমি মূলত এখন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছিলাম এবং অ্যাজ এ ইমিডিয়েট সিনিয়র হিসেবে তোমাদেরকে যেই ফ্রেগমেন্টেড অ্যাপ্রোচ আছে আমাদের সিনিয়রদের সম্পর্কে, আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বা বিশ্ববিদ্যালয়ের কালচারের সম্পর্কে যে ফ্রেগমেন্টেড অ্যাপ্রোচটা আছে সেই সম্পর্কে কিছু ধারণা দিতে চাই এবং পাশাপাশি কিছু পরামর্শও প্রদান করতে চাই। তো চলো শুরু করা যাক। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পদার্পণের মাধ্যমে তোমার কিন্তু জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হয়ে যায়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে শুধু পড়ালেখার মধ্যেই সীমাবদ্ধ এমনটা নয়। এখান থেকে তুমি বিভিন্ন বন্ধুত্বের অভিজ্ঞতা, বিভিন্ন কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং পাশাপাশি তোমার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ করার যে পথগুলো আছে সেইগুলো তুমি ব্যাপারে আরও সুবিস্তৃত হতে থাকো। তো এই ক্ষেত্রে কিছু কিছু ম্যাটার করে, যারা ফার্স্ট ইয়ার থাকো তাদেরকে মেন্টালিটিভাবে কিছু একটু সাপোর্ট দেওয়া লাগে বা কিছু কিছু দিক নির্দেশনা দেওয়া লাগে যেই যাত্রা তোমার আরও স্মুথ করে তুলবে তোমার জন্য। তো ওই সকল কিছু টিপস নিয়েই বা ওই সকল কিছু পরামর্শ নিয়েই আমি অ্যাজ এ ইমিডিয়েট সিনিয়র আজকে এই ভিডিওটা মূলত তৈরি করা আমার। তো প্রথম যে পরামর্শটা আমি দেবো বা সবাই সিনিয়ররা তোমাদের নিয়ে যখন বসবে, হ্যাঁ, তখন যেই সর্বপ্রথম পরামর্শটা দেবে যে বলবে কি, তোমরা এখন ফার্স্ট ইয়ার, তোমরা ভার্সিটি ভালো করে এক্সপ্লোর করো। ভার্সিটিতে যা যা দেখা অদেখার রয়েছে, যা যা জানা অজানা রয়েছে সব কিছু এক্সপ্লোর করো। মূলত তারা বলে কি, ভার্সিটি কোনো কোণা তোমরা বাদ রাখবে না, ঘুরে ফিরে সুন্দর করে এক্সপ্লোর করবা এটা। কিন্তু আমি এই এক্সপ্লোরেশনের ডেফিনেশনটা আরেকটু ব্রড আকারে তোমাদের সামনে তুলে ধরতে চাই। তুমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তার আনাচে কানাচে এক্সপ্লোর করা শুরু করবাই, কিন্তু আমি সাথে একটু অ্যাড অন করতে চাই যে তুমি যে কোনো যে ভার্সিটি থেকেই হও না কেন, সেই ভার্সিটির যে গবেষণামূলক ফ্যাসিলিটিগুলো আছে, তার লাইব্রেরির যে ফ্যাসিলিটিগুলো আছে, সে তার গবেষণার জন্য কী কী রিকোয়ারমেন্টগুলো মূলত দিয়ে থাকে সেই ব্যাপারে তোমার ইমিডিয়েট বলো তার ইমিডিয়েটের সাথে কি ভালো করে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এগুলো এক্সপ্লোর করবা। যদি আমার বিশ্ববিদ্যালয়ের কথাই বলা যায়, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু পুরো বাংলাদেশের ভিতর গবেষণার দিক দিয়ে দ্বিতীয়তম এবং বাজেটের দিক দিয়ে যদি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বেশি বাজেট ধারণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণার দিক দিয়ে, ঠিক আছে? তো এখানকার স্যাররাই নাই, যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্যাররাই কিন্তু তার গবেষণার দিকটা কিন্তু আগে প্রিফার করে থাকে। হ্যাঁ, যেমন আমাদেরই একটা স্যারের কথা যদি বলি, উনি বলে কি যে আমরা যে অ্যাজ এ ইকোনমিক্স স্টুডেন্ট আমাদের কিন্তু সর্বশেষ পর্যায়ে হবে কিন্তু ব্যাংকে জবের ক্ষেত্রে, আর আমাদের ফার্স্ট স্টার্টিংটাই হবে কিন্তু ইসের থেকে, গবেষণামূলক কাজের থেকে শুরু হবে আমাদের ক্যারিয়ারটা। তো এরকম যে তুমি যদি এক্সপ্লোরই না করো, তাই তুমি বুঝবা কীভাবে তোমার ক্যারিয়ার কোথা থেকে শুরু হবে, কোথায় যায় শেষ হবে, তোমার লাস্ট স্টেপ কি, তোমার ফার্স্ট স্টেপ কি, তুমি কীভাবে বুঝবা, তাই না? তাহলে এটা কি এক্সপ্লোরেশনের মাধ্যমে হবে। আর এই অধিকাংশ এক্সপ্লোরেশনটা স্টুডেন্টরা যারা থার্ড ইয়ারে পড়ে বা ফাইনাল ইয়ারে থাকে তখন তারা করার চেষ্টা করে। কিন্তু তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার থেকে এই জিনিসটা টুকটাক করতে থাকলে, ভাইদের সাথে কথা বলার মাধ্যমে হোক, রিসার্চ পেপার দেখার মাধ্যমে হোক, আর্টিকেল পেপার দেখার মাধ্যমে হোক, এতে হবে কি, তোমার পড়ালেখাটাও ঠিক থাকবে, তোমার সিজিটা ঠিক থাকবে, স্যারদের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং কি গবেষণার দিক দিয়ে তুমি অন্যদের থেকে আগায়ও থাকলা, বুঝছো, এবং তুমি তাড়াতাড়ি স্কলারশিপ পাওয়ার জন্য এলিজেবল হয়ে থাকবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হলো সিনিয়রের সাথে ভালো সম্পর্ক রাখা। এখন অনেকেই বলে যে বিশ্ববিদ্যালয়ে ইমিডিয়েট সিনিয়ররা প্রচুর র্যাক দিয়ে থাকে, তারা খারাপ ব্যবহার করে থাকে, সিনিয়রদের সাথে কথা বলবো না, সিনিয়র সিডিআই না। তো এরকম অনেক ধরনের কথাই তোমাদের মাথায় ঘুরপাক করে। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই যে সিনিয়রদের সাথে কেন সম্পর্ক রাখা উচিত এবং কেন রাখা উচিত না। তো প্রথমত যদি বলতে চাই আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি জিনিসটা রাখবো, হ্যাঁ, সেটা হলো, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে এসেছো, বিশেষ করে রাজশাহী এরিয়ার কথাই যদি বলি, তুমি এখানকার কিছুই চেনো না, এখানকার পানি কেমন, এখানকার ভাড়ার ব্যবস্থা কীরকম, এখানকার কোথায় থাকতে হবে কোথায় থাকতে হবে না, কোন জায়গাটা সুরক্ষিত কোন জায়গাটা অসুরক্ষিত, তাই না? তো সব কিছু এই ব্যাপারে তুমি কিন্তু কিছুই জানো না। তো একজন সিনিয়র যে এখানে 4 বছর ধরে, 2 বছর ধরে, 1 বছর ধরে আছে, তার অভিজ্ঞতা তোমার থেকে বেশি আছে। তো তার সাথে তুমি যদি ভালো সম্পর্ক রাখতে চাও, তা সেক্ষেত্রে তোমার এই সকল বিষয়ে তুমি ভালো করে আগেই কোপ আপ করে উঠতে পারবা। এই নিয়ে তোমার বেশি প্যারা নেওয়া লাগবে না। বুঝাতে পারলাম? তুমি হয়তো এখানে এসে স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে পারো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারো। বিশেষ করে রাজশাহীর এরিয়াটার পানির ব্যবস্থা খুবই খারাপ, যার কারণে তুমি তো শারীরিক দিক দিয়ে অস্বাস্থ্যকতাতে ভুগবা, এটা আমি শিওর দিয়ে বলতে পারি, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে তুমি বুঝবা কীভাবে যে তোমার মেডিকেলে যাওয়া উচিত নাকি এইটা করা উচিত নাকি ওইটা করা উচিত। একজন সিনিয়রের সাথে যদি তোমার ভালো সম্পর্ক থাকে বা তোমার ইমিডিয়েট সিনিয়ররা যারা তোমার কি অনেকে বলে থাকে যে ইমিডিয়েট সিনিয়র মানে নতুন বাবা হওয়ার ও আনন্দের সমতুল্য, তো তাদের সাথে যদি তোমার ভালো একটা সম্পর্ক থেকে থাকে, তাই তো সেই ক্ষেত্রে তুমি এগুলো থেকে অনেক আগিয়ে থাকলে এবং যে আজাইরা প্যারাগুলো আছে, হ্যাঁ, ওইখান থেকে তোমার কি দৃষ্টিটা সরাইয়া তুমি তোমার ক্যারিয়ার ওরিয়েন্টেড, তুমি তোমার আদার্স যে কাজকামগুলো আছে ওইগুলোতে ভালো করে ফোকাস দিতে পারবা। বুঝতে পারছি? তো এর জন্য কি সিনিয়রদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমি মনে করে থাকি, বিশেষ করে তোমার ইমিডিয়েট সিনিয়রদের সাথে। এখন বলি, যখন তোমাদের ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা তোমাদের সবাইকে একত্রিত ডাকবে একটা স্থানে, তখন কীরকম মেন্টালি অ্যাপ্রোচ রাখবা। একটা কথা মনে রেখো, আমাদের একটা সিনিয়র ভাই বলছিল যে
ইমিডিয়েট সিনিয়র হওয়া বাবা হওয়া সমতুল্য খুশি দিয়ে থাকে তোমাদেরকে। তো ওই খুশিতে খুশিতেই অনেকে তোমাদের সাথে রুড বিহেভ করে থাকে, ওই খুশিতে খুশিতেই অনেকে তোমাদের সাথে মজা মানে এক্সট্রিম লেভেলের মজা করে থাকে, বুঝছো? তো কারোর এই জিনিসটা ভালো লেগে থাকে, তো কারোর খারাপ লেগে থাকে। তো কিছু কিছু বিহেভিয়ার আছে যেগুলো আমাদের নিজেদেরই দোষ থাকে, কিছু কিছু এক্সপেকটেশন আছে যেটা আমরা নিজে থেকে সেট করে থাকি, যার কারণে কি এই কষ্টটা আরও বেশি হয়ে থাকে। তো এটা মেন্টালিটিভাবেও ভালো একটা এফেক্ট ফেলে থাকে বা আমি মনে করি। তো এই যে কী কী জিনিস তোমরা করবা না যখন তোমাদের ইমিডিয়েট সিনিয়র রাখবে, হ্যাঁ, এবং যদি কিছু করেও ফেলে তোমার তাদের টার্গেটই থাকবে কি তোমার দুইটা ধমক দেয়, তুই তো একটা খারাপ বেয়াদব একটা ছেলে। তো সে একজন সিনিয়র, সে একটু দেখাবে, একটু সিনিয়রিটিও দেখাবে, বুঝছো? তো তোমার কিছু একটু অ্যাপ্রোচ থাকা উচিত যার ফলে সে যাতে এই জিনিসটা বেশি দেখাইতে না পারে, বা সে যদি দেখায়ও তোমার মেন্টালিটিতে ওই রকমভাবে এফেক্টটা না পড়ে। সেটা কি যে ও সিনিয়রের কাছে বেশি এক্সপেকটেশন রাখবা না প্রথমবার, হ্যাঁ। সে পোলাপানরা প্রচুর পিনিকে থাকে প্রথম, যে ও মাই গড নতুন ভার্সিটিতে নতুন সিনিয়র ভাই, নতুন সিনিয়রের সাথে প্রেম করে উড়ে দেবো, বুঝছো? এবং পাশাপাশি তারা সিনিয়রদের সাথে উল্টাপাল্টাভাবে মেসেজ করে থাকে, মেসেজটা বেশি ধরে থাকে। তোমরা নতুন নতুন অ্যাডমিশন দিয়ে যেহেতু জয়েন করেছো, তো অবশ্যই তোমরা এর পুরাতন কোনো অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপের সাথে যুক্ত হয়ে থাকো, তার থেকে তোমরা নিউজ নিয়ে থাকো। তো দেখবা যে ওইখানে অনেকে অ্যাডমিশন রিলেটেড কি অ্যাপ্রোচ করে থাকে, হেল্প চায় থাকে। তো তোমরা যারা মূলত ভার্সিটিতে চান্স পায় থাকো তারা খুব পিনিকে থাকো কিন্তু, তো তারা ওইখানে উল্টাপাল্টা কমেন্ট করে থাকো। বা তোমরা করো কি যে যদি কোনো সিনিয়র ভাইয়ের কমেন্ট দেখা থাকো ওইখানে নিচে যারা সিনিয়র ভাইকে ট্যাগ করে কমেন্ট করো। এছাড়া তার ইনবক্সে আইসা তাকে সালাম দেওয়া ছাড়া বা তার ব্যাপারে না যায় নাই আগেই তার সাথে একটা ফ্রেন্ডলি সুলভ আচরণ শুরু করে দাও, যেটা অ্যাজ এ সিনিয়রদের কিন্তু একটু খটকা লেগে থাকে, যে ও তো আমরা চেনেই না ঠিক মতো, ও কীভাবে আমার সাথে এইভাবে কথা বলে, বুঝছো? তো তারা এই জিনিসটা একটা ভুল করে থাকো তোমরা যারা জুনিয়ররা রয়েছে। তো প্রথমে কিন্তু সালাম দিয়ে ভালো করে কথা বলাটা শুরু করবা। আর শুধু সিনিয়র হিসেবেই না, আমি বলবো কি দেখো, তুমি অপরিচিত যার সাথেই করো না কেন, আমি যদি একটা মানুষের যে আমার যে ছোটো, আমি ওরা চিনি না কিন্তু, হ্যাঁ, আমি প্রথমে ওরা সালাম দিয়ে কথা বলবো না, বা বলবো না ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, তাই না? তো তোমরা এই জিনিসটা যারা আর কি প্রথম আর কি চান্স পেয়ে থাকো, তারা এই জিনিসটা ভুলেই যাও যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এবং তোমার সে যারে তুমি মেসেজ করতে সে তোমার সিনিয়র। এই জিনিসটা তুমি এক পর্যায়ে ভুলে যাও, তো যার কারণে পিনিকের মাত্রাটা আরও বেশি হয়ে যায়, মারার মাত্রাটাও আরও বেশি হয়ে যায় এই ক্ষেত্রে। তো তুমি ধরাটাও বেশি খাও, বকাটাও বেশি খাও, ঝাড়িটাও বেশি খাও এই ক্ষেত্রে, বুঝাইতে পারলাম? তো অ্যাজ এ সিনিয়র আমি যেটা বলতেছিলাম যে তোমাকে কিন্তু ওরা একটা কারণ দিয়ে ধরবেই, বুঝছো? সেই কারণটা এমনও হতে পারে যে কিরে তুই তো মেয়ের নখ দিসলি, কীভাবে নখ দিলি, এটা তো সিনিয়র আপু না, তুই একটা মেয়েকে এইভাবে কীভাবে কথা বলতে পারোস? তো বা সাপোজ তুমি মেয়েকে চেনেও না, কিন্তু একটা কাহিনী বানায় তোমার ঠিকই ধরায় দিব ওই জায়গাটা, ঠিক আছে? তো ওই সময় কি বেশি প্যানিক খাওয়া যাবে না। তখন কি মানে তুমি যদি ভুল করে নাও থাকো, মূল কথা হলো এটা, তুমি ভুল করে না থাকলে তোমার স্বীকার করতে হবে, কারণ ওই পরিবেশটার ভিতরে তোমার কিন্তু যাইতে ধরা হবে, তোমার একটা ভুল বাইর করার চেষ্টা করা হবে ওই সময়, ঠিক আছে? তো তুমি যদি আরও রেজিস্ট করতে থাকো বেশি করে, তো তখন কিন্তু তোমার আরও বেশি করে যেতে ধরা হবে, না ভাই আমি তো এরকম কিছু করি না, আপনার ভুল হচ্ছে ভাই, এই করতে, তখন তোমার আরও ঘেরাও করা হবে এই জায়গাটা, বুঝছো? তো যদি বলে থাকে যে তুমি এটা করছো, তাহলে সরি ভাই ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আর করবো না ভাই, অনেক ভুল হয়ে গেছে, হাম্বেল, বি হাম্বেল, ওকে, বি হাম্বেল। কখনো ওটারে ডিফেন্ড করতে যাবা না, যত ডিফেন্ড করবা তত আরও তলায় যাবা, বুঝছো? তোমরা আরেকটা যেটা ভুল করে থাকো সেটা হলো তোমরা কি সিনিয়র আপুদের সাথে রিলেশন করতে চাও, বুঝছো? তুমি তোমার সিনিয়র আপুদের, তোমার ঠিকমতো সিনিয়র ভাইদেরকে এখনও চেনো নেই, কিন্তু তোমাদের ভিতরে এই পিনিকটা কাজ করে যে আমি সিনিয়র আপুর সাথে প্রেম করতে চাই। আর এটা যখন একটা ইমিডিয়েট সিনিয়র ধরতে পারে, অবশ্যই সে ধরতে পারবে, একজন জুনিয়র কীভাবে চলাফেরা করে এটা সে একজন সিনিয়র ভালো করে ধরতে পারে। আর যখন সে ধরতে পারবে তখন কিন্তু তোমার একবারে ভালো মতো একদম পানিশ করে ছাড়বে সে তোমাকে। যদি একটা এক্সাম্পল দেওয়া যায় যে তোমরা বলো কি যে ভাই আমাকে র্যাক দেন, ভাই আমাকে র্যাক দেন, র্যাকটা হবে কীরকম, আমাকে ফুল দিয়ে পড়বেন কি সিনিয়র আপুকে প্রপোজ করতে বাধ্য করাবেন, আমাকে র্যাকটা হবে এরকম। আমাদের একটা ফ্রেন্ড ঠিক এই সেম কাজটা করেছিল, তো ওকে পরে ধরে আনা হয়েছে ইসের দিকে, ওকে ডাকা হয়েছিল তোমার সন্ধ্যার দিকে ডাকা হয়েছে ইবলিশের এখানে, ডেকে বলা হয়েছে কি যে তুই ফুল আন, ফুল এনে প্রত্যেকটা তোর যে সিনিয়র ভাইরা এখানে বর্তমানে অবস্থান করতেছে তাদেরকে তুই প্রপোজ করবি। কীভাবে প্রপোজ করবি, ওই একজন সিনিয়র আপুকে যেভাবে তুই প্রপোজ করবি ঠিক ওইভাবে তোর প্রত্যেকটা সিনিয়র ভাইকে এখানে যারা আছে প্রপোজ করতে হবে। তো ওরে হাঁটু গাড়াইয়া প্রায় আধা ঘন্টা না 1.5 ঘন্টার মতো ওরে এই প্রপোজটা করানো হয়েছিল। তো দেখে যেন মজাও পেয়েছিলাম, আবার খারাপও লাগছিল নিজের ভিতরে। তো এইরকম কিছু কিন্তু করতে যাবা না, যদি ধরা পড়ে আমাদের চোখে যদি ধরা পড়ে জিনিসটা, তো তোমার কিন্তু ভালো মতো ধরা হবে এই জায়গাটা, বুঝছো? একবার লিগালি ধরা হবে, তাও আবার ইনলিগালি না। তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট গাইস, ওকে? আরেকটা যেটা ম্যাটার করে যে কখনোই তোমার সিনিয়রদের সাথে কিন্তু ভুলেও বেয়াদবি করতে যাবা না, বুঝছো? এমন অনেক ক্ষেত্রে হয় যে সিনিয়রেরই দোষ থাকে, এমন অনেক ক্ষেত্রে হয় যে সিনিয়র একটু বেশি এক্সট্রিম লেভেলে করে থাকে জুনিয়রদের সাথে, প্রতিটা বারে হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে জিনিসটা। তো জুনিয়র হিসেবে তার মাথা প্রচুর গরম হয়ে যায়, মন চায় কি ধরে একবার ফাড়া এলে সালারে, তাই না? এরকম মনে হয়, কিন্তু ওই জায়গায় তোমারই দোষ হবে। তুমি একজন জুনিয়র,
তো সে 7 খুন করলেও মাফ কিন্তু তাদের অ্যাজ এ সিনিয়র হিসেবে। কিন্তু তুমি একজন জুনিয়র, তোমার কিন্তু সবাই পায়রা ধরবে ওই ক্ষেত্রে। তো তোমার যতই রাগ হোক না কেন, যতই তুমি মানে ইমব্যালেন্স হয়ে যাও না কেন, নিজের ব্যালেন্সটা, নিজের রাগটা এটা কিন্তু সামাল দিতে হবে ওই সিনিয়রদের মাঝে ওই ক্ষেত্রে, বুঝছো? এটা কিন্তু প্রকাশ করা যাবে না। যখনই তুমি প্রকাশ করবা, সব দোষ কিন্তু ঘুরে ফিরে যেভাবেই হোক, তো সব কিছু ঘুরে ফিরে তোমার দিকেই কিন্তু আগাবে দিন শেষে। তুমি কি একজন জুনিয়র, তো এই জিনিসটা একটু বিবেচনার ভিতর রাখবা, বুঝছো? কোনোভাবেই যাতে কোনো সিনিয়রের সাথে বেয়াদবি না হয়ে যায়। বেয়াদবি কিন্তু একবার দুইবার, বারবার কিন্তু ক্ষমা করার যোগ্য হয় না। বুঝে নিও বিষয়টা। দিন শেষে আর যাই বলো, এই র্যাক দেওয়া, এই ইন্ট্রোডাকশন দেওয়া, এগুলো সব কিন্তু চলতেই থাকবে, তাই না? কিন্তু তোমাকে তোমার মতো আগিয়ে যেতে হবে। তো আজকে যেই পরামর্শগুলো আমি দিলাম, এগুলো হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নাও হতে পারে, আবার হতেও পারে। সেটা একটা ফ্রেগমেন্টেড অ্যাপ্রোচের ভিতর পড়ে। এবং আমার এই ভিডিওটা যদি কোনো সিনিয়র ভাই দেখে থাকেন এবং আমি কোথাও যদি মিস করে থাকি বা আমার কথা দ্বারা যদি কোনোভাবে অসন্তুষ্টি বোধ করে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর নিচে অবশ্যই কমেন্ট বক্সে জিনিসটা জানায় দেবেন আমি কোন কোন জিনিসটা মিস করছি। আজকের পরামর্শমূলক ভিডিও মূলত এইটুকুই ছিল। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাও কেমন লাগছে, এবং সামনে কী রিলেটেড ভিডিও চাও এটাও আমাকে বলে দিলে আমি ওই ব্যাপারে আরও রিসার্চ করে তোমাদেরকে ভিডিও আরও বানিয়ে দেবো। এবং তোমাদেরকে আবারও স্বাগতম জানাই এই সুবিশাল পরিবারে। ভালো থাকো, সুস্থ থাকো, নতুনভাবে এক্সপ্লোর করো নিজের এই যাত্রাটাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।